ড্যাম্পিং রেশিও যেটা, তো ড্যাম্পিং রেশিওর উপরে আমাদের 4 ধরনের যে রেসপন্স, সিস্টেম রেসপন্স, স্টেপ রেসপন্স, এগুলো আমরা দেখছিলাম। জিটার মান 0 হলে এটা আনড্যাম্প হয়, জিটার মান 0 থেকে 1 এর মধ্যে থাকলে আন্ডার ড্যাম্প, জিটার মান 1 হলে ক্রিটিক্যালি ড্যাম্প, জিটার মান গ্রেটার দেন 1 হলে ওভার ড্যাম্প। তো জিটারটা মনে রাখতে হবে, এখানে জিটার উপর আমাদের যে রেসপন্স গুলো আসে, তাহলে এক জিটা দিয়ে ড্যাম্পিং রেশিও জানা থাকলে আমরা সিস্টেম রেসপন্স গুলা আহ, মানে বের করে ফেলতে পারি। তাহলে সেটা হলো অ্যাকচুয়ালি 0 থেকে গ্রেটার দেন 1। জিরো, জিটা যখন 0 আনড্যাম্প, অর্থাৎ দুইটা পোল ইঞ্জিনিয়ার এক্সিসে থাকে, জিটার মান গ্রেটার দেন 0 লেস দেন 1 হলে দুইটা পোল কমপ্লেক্স পোল প্লেনে থাকে, প্লেনের মধ্যে অর্থাৎ ডমিনেটিং পোল কমপ্লেক্স পোল হয় আন্ডার ড্যাম্প সিস্টেম। যেটা ইকুয়াল টু 1 যদি হয় ক্রিটিক্যালি ড্যাম্প, এরপরে কোনো অসিলেশন থাকবে না। যেটা গ্রেটার দেন 1, ওই যেটা ইকুয়াল টু 1 হলে দুইটা পোল একই জায়গায়, যেটা গ্রেটার দেন 1 হবে দুইটা পোল রিয়েল এক্সিসে ডিফারেন্ট লোকেশনে হবে, এরা ওভার ড্যাম্প সিস্টেম হবে। তাহলে এখানে এই এক্সাম্পল 4.4 আমরা বলছিলাম এগুলা বিভিন্ন ধরনের জিটা রেসপন্স গুলো বের করার জন্য কোনটা কি হবে, জিটা এবং ওমেগা এর উপর, জিটার মান গ্রেটার দেন 1 লেস দেন 1 নাকি 0, কি হয় না হয় সেটা এখান থেকে বের করে এগুলো রেসপন্স দেখার জন্য স্কিল অ্যাসেসমেন্ট 4.4। তো আমাদের আজকের পড়া হলো, আমরা এখানে তোমাদের 4.6 আন্ডার ড্যাম্প সেকেন্ড অর্ডার সিস্টেম। অর্থাৎ সেকেন্ড অর্ডার সিস্টেম তো আমাদের জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমে আমরা দুই ধরনের, সরি 4 ধরনের রেসপন্স দেখছি, স্টেপ রেসপন্স। এটা হলো আনড্যাম্প, ওভার ড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প, আন্ডার ড্যাম্প। তো ওই 4 ধরনের রেসপন্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আন্ডার ড্যাম্প সিস্টেম, যেটা হলো জিটার মান গ্রেটার দেন 0 লেস দেন 1। ওইটা অসিলেশন তৈরি হয়, অর্থাৎ ডমিনেটিং পোল কমপ্লেক্স পোল তৈরি হয়, রিয়েল এক্সিসেও ভ্যালু থাকে, কমপ্লেক্স এক্সিস ইমাজিনারি এক্সিসেও ভ্যালু থাকে। তাহলে সেটা পোল সাধারণত পোলগুলা হয়ে এলো প্লেনের মধ্যে, প্লেনের মধ্যে ধরো পোল হবে এখানে, হম, বেল এদিকে থাকবে, এদিকেও থাকবে, এখানেও থাকবে। তাহলে এই পোলগুলো এখানে হলে সেটা আমরা যেটা, যেটা সাধারণত 0 থেকে গ্রেটার দেন হয় 1 এর মধ্যে, এইটা হলো আন্ডারড্যাম্প সিস্টেম। এই আন্ডারড্যাম্প সিস্টেম আমরা এখানে আজকে আন্ডারড্যাম্প সিস্টেমটা পাবো নাকি তোমরা? লাস্ট ক্লাসে আমরা জেনারেল সেকেন্ড অর্ডার করছি। তবে আন্ডারড্যাম্প সিস্টেম আমাদের আন্ডারড্যাম্প জেনারেল জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য আমরা এই ইকুয়েশন করেছি, ও ট্রান্সফার ফাংশন হলো সিএস ইকুয়াল টু ওমেগা এন স্কয়ার ডিভাইড বাই স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। এটাকে এখানে নিয়ে আসতে হবে এখন আন্ডারড্যাম্প সিস্টেমের জন্য। এখানে নিয়ে আসা তার স্টেপ রেসপন্স হলো 1/s, 1/s দিয়ে গুণ করলে আমরা সিএস পাই। সিএস ইকুয়াল টু আর এস ইন্টু জিএস না, সিএস তাহলে সিটি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে কে1/এত, কে1/এত, আর হলো কে2s প্লাস কে3 ডিভাইড বাই স্কয়ার প্লাস 2 জিটা ওমেগা এনএস ওমেগা এন স্কয়ার। এটা পার্শিয়াল ফ্র্যাকশন করে সলভ করলে এই যে সিএস ইকুয়াল টু এই ধরনের ফরমেশন আসবে। এটাকে সলভ করলে সিটি ইকুয়াল টু এটা পাওয়া যাবে। এগুলো মাঝখানে স্কিপ আছে, এগুলো নিজেরা বসে করতে হবে এগুলো। তাহলে এইটা থেকে আমরা রেসপন্স যেটা হলো, এটা হলো সিটি রেসপন্স, এই সিটি 1 - 1 বাই স্কোয়ার রুট, এটা হইতে পারে এটা হইতে পারে, যেটা যেটা হোক। এই এইটা আমাদের জিটা এবং ওমেগা এর সাপেক্ষে একটা ইকুয়েশন পাইলাম আমরা। সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার ফাংশন জিটা ওমেগা এন দিয়ে, এটা সেকেন্ড অর্ডার সিস্টেম, সেটাকে আমরা শুধু আন্ডারড্যাম্প সিস্টেমের জন্য এটা আমরা মানে অ্যানালাইজ করতেছি। আন্ডারড্যাম্প সিস্টেমের রেসপন্স হলো সিটি, সিটির মান হলো এটা। তাহলে আন্ডারড্যাম্প সিস্টেম রেসপন্স করলে জিটা এবং ওমেগা এর সাপেক্ষে এখান থেকে আমরা 4 ধরনের, দুইটা দুইটা ভ্যালুর জন্য 4 রকমের ভেরিয়েশন রেসপন্স পাই, 4 রকমের প্যারামিটার পাবো। সেই 4 রকমের প্যারামিটারের মধ্যে রাইজ টাইম, আমরা এখানে দেখবো রাইজ টাইম, পিক টাইম, আর যেটা হলো ওভারশুট, ওভারশুট পার্সেন্ট অফ ওভারশুট, এগুলো সেটেলিং টাইম।
এই হলো আমাদের 4 রকমের। আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে দেখছিলাম, ফার্স্ট অর্ডার সিস্টেমে রাইজ টাইম আর সেটেলিং টাইম দুইটা দেখছিলাম। ওখানে প্যারামিটার ছিল একটা, সেটা হলো টাইম কনস্ট্যান্ট, তাই না? টাইম কনস্ট্যান্ট 1/a। এখানে প্যারামিটার দুইটা, যেটা ডেম্পিং রেশিও আর ওমেগা, এই দুইটার জন্য ভেরিয়েশন 4টা পাই: রাইজ টাইম, পিক টাইম, পার্সেন্ট ওভারশুট, সেটেলিং টাইম। এইখানে আর দুইটা বেশি আসে, পিক টাইম এবং পার্সেন্ট ওভারশুট। অ্যাপার্ট ফ্রম রাইজ টাইম এবং সেটেলিং টাইম, এই দুইটাতে আছে রাইজ টাইম। রাইজ টাইম আমরা সিটি এর মান 0.1 থেকে 0.9 পর্যন্ত ভেরিয়েশন দেখছিলাম। আর সেটেলিং টাইম সেটা হলো 4/a দেখছিলাম আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমে। এখানে সেটেলিং টাইমের একটা ইকুয়েশন পাবো, মানে ফর্মুলা পাবো, রাইজ টাইমের জন্য একটা গ্রাফ পাবো। তারপর পিক টাইম এবং পার্সেন্ট ওভারশুট। পিক টাইম যেহেতু এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি চলে আসতেছে, তাহলে পিক, প্রথম পিকটা, এই যে এই পিকটা কোথায় ঘটে, প্রথম পিক, কার্ভের প্রথম পিক। আচ্ছা, এখন জিটার মান এখানে দেখো, জিটার মানে যে এটা সিটি, এটা তো রেসপন্স, তাই না? স্টেপ রেসপন্স হলো সিটি। তাহলে সিটি এর জন্য জিটার বিভিন্ন ভ্যালুর জন্য রেসপন্স এরকম হয়। জিটার মান যখন 0 থেকে <1, অর্থাৎ জিটার মান 0.1 এর জন্য দেখো এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ পাওয়া যাচ্ছে। জিটার মান 0.2 এর জন্য 0.4, 0.5, 0.6, 0.8, 0.1, 1 এর দিকে গেলে দেখো আস্তে 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 ক্রিটিক্যালি ড্যাম্পের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, 1 এর দিকে গেলে দেখো ফ্রিকোয়েন্সি আর থাকে না। যখন ইকুয়াল টু 1 হবে তখন এক্স্যাক্টলি এরকম হবে, এখানে আর কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। এক্স্যাক্টলি এরকম। তাহলে আর গ্রেটার দেন হলে ওভার ড্যাম্প সিস্টেম হবে। গ্রেটার দেন 1 হলে ওভার ড্যাম্প একটু স্লোলি হবে, তখন একটু স্লোলি হয়। তাহলে সেক্ষেত্রে এই জিটার বিভিন্ন ভ্যালুর জন্য সেকেন্ড অর্ডার সিস্টেম, আমরা ড্যাম্প সিস্টেমের রেসপন্সিবল এটা। জিটার মান যখন 0 হবে তখন এটা ফুললি অসিলেশন হবে। যখন 0 হবে, 0 থেকে হলে এটা একদম অসিলেশন, এরকম এরকম অসিলেশন। মানে ওইটা হলো এখানে উপরে এটা ড্যাম্পিং হবে না, আনড্যাম্প হবে, আনড্যাম্প সিস্টেম। তাহলে সেই ক্ষেত্রে এখন তো যেহেতু ড্যাম্পিং আছে, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখো ফ্রিকোয়েন্সি এখান থেকে এই যে আস্তে 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 ডিমিনিশের দিকে, এবং এই এরপরে স্টিডি স্টেট এইরকম। তাহলে এই পর্যন্ত হলো আমাদের ট্রানজিয়েন্ট, তারপরে স্টিডি স্টেট। এই যে ট্রানজিয়েন্ট ঘটনা এখানেই ঘটতেছে, ট্রানজিয়েন্টের মধ্যে অসিলেশন পাচ্ছি আমরা। ট্রানজিয়েন্ট, আর এখানে হলো স্টিডি স্টেট। স্টিডি স্টেট। আচ্ছা, এখন এখানে এই দুইটা প্যারামিটারের উপর বেস করে আরো 4 প্যারামিটার আমরা পাই, সেটা হলো রাইজ টাইম, অর্থাৎ এই 0.1 থেকে 0.9 পর্যন্ত রাইজ টাইম, এখানে কিভাবে রাইজ হচ্ছে। আর পিক টাইম, পিক টাইম হলো এই যে এই জায়গায় পিকটা কোথায় আসে, প্রথম পিক। তারপর হলো ওভারশুট, 1 এর সাপেক্ষে কতটুকু, 1 এর সাপেক্ষে 1 হলো আমাদের স্টেপ রেসপন্স, আমরা যেটা দিছিলাম স্টেপ রেসপন্সের কারণে 1 স্টিডি স্টেটে আসছে, তার ট্রানজিয়েন্ট শেষে কতটুকু ফ্লাকচুয়েশন হয়, এই ফ্লাকচুয়েশন গুলা কতদূর, সেটা হলো মেজার করার জন্য আমরা পার্সেন্ট ওভারশুট বলি, পার্সেন্টেজ অফ ওভারশুট, ওএস, পার্সেন্ট ওভারশুট। The amount that away from overshoot that stereo state আসছে, stereo state এ কতটুকু ফ্লাকচুয়েশন হলো হয়, সেটা হলো পার্সেন্ট। এটা যত কম হয় তত ভালো সিস্টেমের জন্য। ওভারশুট বেশি হলে ভাইব্রেশন বেশি হবে, যে আমরা বলে লিফটে হঠাৎ করে উঠলাম, ওঠার পরে ভাইব্রেশন হলো, তার মানে সেখানে ওভারশুট বেশি। দ্যাট ওভারশুট শুড বি রিডিউস টু, ওভারশুট কিন্তু যত কমানো যাচ্ছে ভালো। এগুলো ডিজাইনের সময় আন্ডার কনসিডারেশনে রাখতে হবে ওভারশুট। তারপর হলো সেটেলিং টাইম, কোথায় গিয়ে সেটেল হইলো, অর্থাৎ স্টিডিও স্টেটে আসতে কত সময় নিল, দ্যাট ইজ হলো সেটেলিং টাইম। তাহলে এই 4টা প্যারামিটার আমাদের 1, 2, 3, 4, রাইজ টাইম, পিক টাইম, পার্সেন্ট ওভারশুট, সেটেলিং টাইম, এই ইকুয়েশন থেকে বের করতে হবে। এই ইকুয়েশন থেকে বের করে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য ইকুয়েশন থেকে 4টা ফর্মুলা বের করে নিয়ে আসতে হবে। ওই ফর্মুলা গুলো দিয়ে আমরা ওই ওয়েভের যে নির্দিষ্ট মানে সিস্টেম দেওয়া হবে, সেই সিস্টেমের স্টেপ রেসপন্স থেকে আমরা 4টা ফর্মুলা বের করে নিয়ে আসবো। সেই ফর্মুলা গুলোতে মান বসিয়ে দিলে তাহলে সেখানে রাইজ টাইম কত, পিক টাইম কত, ওভারশুট কত, সেটেলিং টাইম কত, ওই সিস্টেমের সেটা বের করে ফেলা যাবে। তাহলে সেটা বের করার জন্য আহ প্রথমে হলো, আমরা তো পিক টাইম বলেই দিছি, পিক টাইম হলো প্রথম প্রথম ওভারশুটের পিক। আর সেটেলিং টাইম হলো যেটা হলো আমরা 98% বলি, 98% অথবা 102%, অর্থাৎ 100%, 1 থেকে 1.02 এবং অথবা 0.98,
তাহলে 0.98 গেলে আমরা বলবো সেটেল হয়ে গেছে, অথবা 102 গেলেই আসলে এদিকে 102, তখন আমরা 101.02, হ্যাঁ, তাহলে সেটি থেকে আমরা সেটেল বলবো। 100% আসা লাগবে না। এটা ওখানে 4/a দিয়ে আমরা করছিলাম, টাইম কনস্ট্যান্ট 4/a ফার্স্ট অর্ডার সিস্টেম, এটা তো সেকেন্ড অর্ডার সিস্টেম। তাহলে এখানে টিএস বের করার জন্য আমাদের একটা ফর্মুলা নিয়ে আসতে হবে। আর টিপি তো আমরা ফার্স্ট টিপি পাবো, টিআর পাবো 0.1 থেকে 0.9 পর্যন্ত, এখান থেকে টিআর বের করে নেব। হ্যাঁ, এখান থেকে টিআর বের করে নেব। ওভারশুট এখান থেকে ওভারশুট কতটুকু হলে সেটা দিন একটা ফর্মুলা বের করতে হবে, অর্থাৎ 1 থেকে ম্যাক্সিমাম পর্যন্ত গেল সি ম্যাক্স, এই যে 1 থেকে সি ফাইনাল থেকে যে উপরের দিকে কতটুকু উঠলো বা নিচের দিকে কতটুকু নামলো, ওভারশুট কতটুকু ওভারশুট হলো সেটা আমরা প্রথম পিকে কতটুকু ওভারশুট সি ম্যাক্স পর্যন্ত, এটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। তাহলে ইভ্যালুয়েশন অফ টিপি, টিপি আমরা বের করবো, টিপি ওই সেকেন্ড অর্ডার সেই সিস্টেম, সিটি এর সেই সিস্টেম থেকে এসসিএস লাপ্লাস অফ সি ডট টি, এটাকে লাপ্লাস করলে এটা হয় এসসিএস, অর্থাৎ সি ডট টি মিনস কি আমরা জানি, সি ডট থাকলে সেক্ষেত্রে ডি ডি সি বাই ডিটি, এটা হয় না, ডি সি বাই ডিটি। সি ডট, সি এর উপরে যদি ডট থাকে, একটা ডট থাকে, দুইটা ডট থাকলে আবার হ্যাঁ, একটা ডট, একটা ডট আছে, তাহলে এটা ডিসি ডিসি বাই ডিটি লাপ্লাস করলে এসসিএস। তাহলে সিএস এর মান এখানে পাঠা দিলে ওই যে সিএস এর মান এখান থেকে নিয়ে আসলে আমরা এখানে পাঠা দিই যে সিএস, এস এস কাটা যাবে, এস ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল আউট, এখান থেকে এস ক্যান্সেল আউট হয়েছে, ওমেগা স্কোয়ার এস স্কোয়ার। এটাকে একটু ভেঙে লিখতে হবে ওই যে আগের মতো করে, লিখলে এরকম হবে, এরকম হবে। তাহলে সি ডট টি ম্যাক্সিমাম ভ্যালু, সি ডট টি হলো ডি সিটি বাই টি, যদি ম্যাক্সিমাম ভ্যালু এখানে এখানে যদি হয় অর্থাৎ এটা জিরো হবে আর কি। ম্যাক্সিমাম ভ্যালু যেখানে হয় আমরা জানি চেঞ্জটা কি, ডিটি বাই ডিসি হলো এখানে জিরো, এই জায়গায় ডিসি বাই ডিটি জিরো ম্যাক্সিমাম ভ্যালু, এখানে যদি জিরো করে দাও দেন এইটা থেকে সাইনের মানটা আসবে সাইন অফ এত ইকুয়াল টু জিরো, অর্থাৎ তখন সাইন এন পাই হবে, সাইনের উভয় দিকে সাইন চলে গেলে ওমেগা এন, এই অংশটা থাকবে টিটা ইন্টু এন পাই, টি ইকুয়াল টু এন বাই ডি বাই ডি। তাহলে এখানে টিটা টিপি হবে, টিপি হবে কখন, যখন এন এর ভ্যালু 1 হবে, এন এর ভ্যালু 0 তে হলে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0 তে এন এর ভ্যালু 0, আর টি ইকুয়াল টু 1 এ এন এর ভ্যালু 1, টি ইকুয়াল টু 1 এ এন এর ভ্যালু 1, অর্থাৎ প্রথম পিক হলো টি ইকুয়াল টু 1 এর বদলে 0 তে তো টি ইয়া 0, সিটি 0 হবে, টি ইকুয়াল টু 1 এ টিপি, তাহলে টিপি দ্যাট টিপি আমরা এখানে এই টিটাকে টিপি করে ফেলবো, এই এন কে 1 করে দিব, পাই বাই ওমেগা এন স্কয়ার রুট অফ 1 মাইনাস বিটা স্কয়ার। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা প্রথম টিপি, ইভালুয়েশন অফ টিপি। পিক টাইম কেমনে বের করবো সেটা, তাহলে পিক টাইম পেয়ে গেছে আমরা ইন টার্মস অফ ওমেগা এন এবং বিটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে এই ফর্মুলাটা। সিস্টেমের পিক টাইম যদি বের করতে বলে আন্ডার ড্যাম সিস্টেম, সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম সিস্টেমে, তখন আমরা এই ফর্মুলা ইউজ করবো, টিপি ইকুয়াল টু পাই ডিভাইড বাই ওমেগা এন স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার। তাহলে এটা ইউজ করবো, তো ওমেগা এন তো অবশ্যই এখান থেকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা জানি, জিটা হলো ড্যাম্পিং রেশিও, সেই ড্যাম্পিং রেশিও যদি আমাদের জানা থাকে, ওমেগা এন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কোন একটা সিস্টেম যখন দেওয়া থাকবে, সিস্টেমের সেই ওমেগা এন এবং জিটা বের করে নিব, নিয়ে এখানে বসিয়ে দিয়ে আমরা পিক, সে প্রথম পিকটা কোথায় আসবে সেটা, এই টাইমটা বের করে ফেলবো, এইটাকে বলা হচ্ছে ওই ওয়েভের ওই রেসপন্সের স্টেপ রেসপন্সের পিক টাইম। তারপর পার্সেন্ট ওভারশুট আমরা কেমনে বের করবো, পার্সেন্ট ওভারশুট হলো সি ম্যাক্স মাইনাস সি ফাইনাল ডিভাইড বাই সি ফাইনাল ইনটু 100। সি ম্যাক্স হলো এখানে যে সি ম্যাক্স, এটা সি ম্যাক্স, তাহলে সি ফাইনাল হলো এটা 1, আমরা বলি 1, হ্যাঁ, সি ফাইনাল হলো 1 অ্যাকচুয়ালি, তাহলে সি ফাইনাল যদি 1 হয়, সি ম্যাক্স তো কত, সি ম্যাক্স, তাহলে সি ম্যাক্স এখানে বের করি, আমরা এই ইকুয়েশনটা দেখি, এই যে ইকুয়েশনটা, আমরা যে ইকুয়েশনটা একটু রেসপন্স দেখেছিলাম, স্টেপ রেসপন্স সিটি, সিটি কে সি ম্যাক্স হলে টিপি এর টি এর জায়গায় টিপি বসাই দিতে হবে, টিপি টিপি তো সি ম্যাক্স তো টিপিতে, টিপিটা বসাই দিতে হবে এখানে, সি টিপি সি ম্যাক্স বসিয়ে দিলে এরকম হবে, এরকম হলে এরকম আসে, সি ফাইনাল ইকুয়াল টু 1 বসাই দিই, সি ম্যাক্স ইকুয়াল টু ও এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই ইনটু স্কয়ার রুট অফ 1 ডিভাইড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার ইনটু 100। এইখানে পার্সেন্ট ওভারশুট আমরা পেয়ে গেছি, পার্সেন্ট ওভারশুট, তাহলে জিটার সাপেক্ষে পার্সেন্ট ওভারশুট জাস্ট
আমরা পাই জিটার সাপেক্ষে। জিটা মানে ড্যাম্পিং রেশিও জানলে পার্সেন্ট ওভারশুট বের করে হবে, কোনো ওমেগা এন লাগে না, অনলি ড্যাম্পিং রেশিও দিয়ে আমরা বের করে নিতে পারি। এরপরে যদি অনেক সময় প্রবলেমের মধ্যে এই পার্সেন্ট ওভারশুটের পরিবর্তে জিটা পার্সেন্ট ওভারশুট দেওয়া থাকে, জিটা না দিয়ে ড্যাম্পিং রেশিও না দিয়ে বলা যায় এই সিস্টেমের পার্সেন্ট ওভার বা পার্সেন্টেজ অফ ওভারশুট এত, তখন সেক্ষেত্রে আমরা জিটা ওখান থেকে পার্সেন্ট ওভারশুটের মানটা বসিয়ে দিতে হবে। সেটা হলো এটা আরেকটা ইকুয়েশন, এটাও রাখতে জানা থাকতে হয়। উল্টা দিকে বের করা আর কি, এদিকে পার্সেন্ট ওভারশুট দেওয়া আছে, এখান থেকে তুমি জিটা বের করবা, তাহলে সেটার ফর্মুলায় যায়। তাহলে এখান থেকে আমরা পার্সেন্ট ওভারশুট পেয়ে গেছি, দিস ইজ পার্সেন্ট ওভারশুট, টিপি পাইলাম একটু আগে, এখন ওএস পাইলাম। দেন ইভ্যালুয়েশন অফ টিএস, টিএস মানে সেটেলিং টাইম কত হবে। তাহলে সেটেলিং টাইম আমরা যেটা বলছিলাম ওই ইকুয়েশনটা, এই যে সেই ইকুয়েশন, এই ইকুয়েশনের এই অংশের এই অংশে এই অংশ হলো ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু আমরা বলছি এটা হবে ম্যাক্সিমাম 98 অথবা 102, 1.02, 102। তার মানে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এইদিকে 102, এদিকে নিচের দিকে 98, মানে 0.2% আসলে, 2%, তাহলে 0.02। তাহলে ওই অংশ ইকুয়াল টু 0.02 করলে হয়, এই অংশটা ইকুয়াল টু 0.02 লিখলে ওখান থেকে আমরা টিএসটা পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে দেখো এটাই করছে, এই অংশটুকু ইকুয়াল টু 0.02, এটা 2% ভেরিয়েশনের মধ্যে পৌঁছায় গেলে আমরা বলি যে এটা সেটেল হয়ে গেল। আর 98% অথবা ওইদিকে হলো 101.02%, 102%। তাহলে 0.02 এটা 2% হয় অ্যাকচুয়ালি, 2%, 0.02 এত ইকুয়াল টু 0.02, এখান থেকে টি এর মান সেটাই টিএস। টিএস দিস টিএস ইকুয়াল টু লাইক দিস, এটা। তাহলে এখান থেকে আবার এই যে জিটার মান 0 থেকে 9 পর্যন্ত বসালে অ্যাকচুয়ালি, যেহেতু আমাদের আন্ডারড্যাম্প সিস্টেম জিটার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট, এটা বসাইলে এই ভ্যালুটা পাওয়া যায়, টিএস এর ভ্যালু। উপরের এই অংশটা পাওয়া যায় হলো 3.91 থেকে 4.74। তার মানে এইটাকে রাউন্ড করে বলে দিচ্ছে 4, এটা 4। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাকে একটু ইজি করছে আর কি, ফর্মুলাটাকে এখানে ইজি করে, অর্থাৎ ফর্মুলা বলছে যে 4/ζ ওমেগা, টিএস কিন্তু 4/ζ ওমেগা। তাহলে এই ফর্মুলা আমরা এখান থেকে টিএসও পেয়ে গেলাম। তাহলে তিনটা ফর্মুলা পাইলাম, প্রথমে একটা ফর্মুলা পাইলাম যে এইটা হলো দিস ইজ 1 টিপি। 2 নম্বর ফর্মুলা পাইলাম হলো আমরা পার্সেন্ট ওভারশুট। 3 নম্বর ফর্মুলা পেলাম টিএস, সেটেলিং টাইম, 4/ζ ওমেগা। তার মানে ζ ওমেগা জানা থাকলে তুমি বসাই দিলে এখানে ওই ওই সিস্টেমের স্টেপ রেসপন্স কোথায় গিয়ে ট্রানজিয়েন্ট শেষ হবে, এটা হলো 4/ζ ওমেগা। 4/ζ ওমেগা মান বসাই দিলে অত সেকেন্ডে ট্রানজিয়েন্ট শেষ, দেন স্টেডি স্টেট শুরু হবে এটা সিস্টেমে। তাহলে ট্রানজিয়েন্ট বের করার জন্য এখানে 4/ζ, আর ওইখানে ছিল 4/a, কোথায় সে আমাদের ফার্স্ট অর্ডার সিস্টেম 4/a, আর এখানে হলো 4/ζ ওমেগা, সেখানে হলো জেনারেল সিস্টেম থেকে আমরা বের করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সেটলিং টাইম পেয়ে গেলাম। এরপর হলো আমাদের রাইস টাইমের কোনো ফর্মুলা অ্যাকচুয়ালি নাই। রাইস টাইম এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফ থেকে বের করতে হবে। এখানে একটা গ্রাফ ওরা দিছে, ইস গ্রাফ। এই গ্রাফটা হলো ড্যাম্পিং রেশিওর সাথে আমাদের ওইটা যেটা বের করছে সিটি এর মান 0.9 থেকে 0.1 এর মধ্যে, না 0.1 এর মধ্যে, অর্থাৎ রাইস টাইম ইন্টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এদিকে হলো ড্যাম্পিং রেশিও। ড্যাম্পিং রেশিও এটা বের করছে, ড্যাম্পিং রেশিও অর্থাৎ 0.1 থেকে 9 পর্যন্ত আমাদের ড্যাম্পিং রেশিও নর্মালাইজ ফ্রিকোয়েন্সি এদিকে, যেটা হলো রাইস টাইম ইন্টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, এরকম রেসপন্স এরকম পাওয়া যায়। তাহলে এইটা দেওয়া থাকে, এটা থেকে বের করতে হচ্ছে ড্যাম্পিং রেশিও যদি আমাদের জানা থাকে, ধরো ড্যাম্পিং রেশিও 6.6 বা 0.7, 0.7 হলে এই যে এখানে আসবে, এখান থেকে এদিকে টানতে হবে, এখানে তাই না, এই 0.7 এর সাপেক্ষে এটা বের করে নিব। এদিকে না রাইস টাইম ইন্টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ টিআর ইন্টু ওমেগা এন। ওমেগা এন ইকুয়াল টু হলো ওই এদিকের ভ্যালুটা, ওই ড্যাম্পিং রেশিওর সাপেক্ষে, ধরো 2.4 বা 2.2। তাহলে এখান থেকে টিআরটা বের করে নিতে হবে, টিআর ইকুয়াল টু 2.4 ডিভাইড বাই ওমেগা এন।
ওমেগা এর মান ওইখান থেকে ওই যে আমরা তো আমাদের ডেম্পিং রেশিওর জিটা এবং ওমেগা এর মান জানা থাকে, সেই ওমেগা এর মান বসাই দিলে টি আর পাওয়া যাবে। তাহলে এই কার্ভ থেকে টি আরটা বের করতে হবে, রাইজ টাইম কত। তাহলে এই হলো আমাদের এই চারটা ফর্মুলা, চারটা প্যারামিটার পাইলাম। এই চারটা প্যারামিটার কিভাবে বের করতে হবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল থেকে আমরা শিখতে পারি আর কি। এক্সাম্পল যেটা হলো গিভেন দ্য ট্রান্সফার ফাংশন এত, এই এততে এখানে টিপি, টিএস, টিআর আর হলো ইয়ে বের করতে হবে, পার্সেন্ট ওভারশুট। এখানে বের করবো। তাহলে দেখো এখানে এটা তো জেনারেল জেনারেল মানে জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম যে আমরা দেখে আসছি তার সাথে এটা কম্পারিজন করতে হবে। জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম ছিল জি এস ইকুয়াল টু ওই যে ওমেগা এন স্কোয়ার, ওমেগা এন স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। এটা ছিল আমাদের জেনারেল সিস্টেম। তো জেনারেল সিস্টেমের সাথে ওমেগা এন স্কোয়ার এর মান হলো 100, তাহলে ওমেগা এন ইকুয়াল টু 10, তাহলে ওমেগা এন ইকুয়াল টু এখানে পাচ্ছি আমরা 10 পাচ্ছি, ওমেগা এন স্কোয়ার এখানে 100 যদি হয়। হ্যাঁ, আবার 2 জিটা ওমেগা n ইকুয়াল টু হলো 15, 2 জিটা ওমেগা n ইকুয়াল টু 15। তাহলে এখান থেকে জিটা কত পাই আমরা, ওমেগা n যদি 10 হয়, হ্যাঁ 0.75, তাহলে ড্যাম্পিং রেশিও পেয়ে গেছি 0.75। তাহলে আমরা এখন টিপি বের করবো, পার্সোনাল ভার্সেস টিএস বের টিএস বের করবো। তাহলে এটা বের করে গেল, টিপি ইকুয়াল টু হলো আমাদের পাই ডিভাইড বাই ওই যে ফর্মুলাটা বের করেছিলাম সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য, পাই ডিভাইড বাই ওমেগা n 1/1 মাইনাস জিটা স্কোয়ার। তাহলে এখানে মান বসাতে ওমেগা আমি 10 পাইছি, যেটা হলো 0.75, পাই তো পাই। এখান থেকে যদি করলে দেখবা এটা টিপি পাওয়া যাবে 4.75, তোমরা ক্যালকুলেটর করতে পারো। এরপরে হলো পার্সেন্ট ওভারশুট ও এস ইকুয়াল টু আমরা কি পাইছিলাম, ফর্মুলা কি ফর্মুলা হলো ই টু দি পাওয়ার, ওই যে ফর্মুলাটা ই টু দি পাওয়ার, ওই যে ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার। জিটার মান হলো 0.75 বসাই দিলে এখানে পার্সেন্ট ওভারশুট চলে আসবে। সেই পার্সেন্ট ওভারশুট সেটা আমরা এখানে দেখা যাচ্ছে 2.8 সামথিং পাওয়া গেছে। এরপরে টিএস হলো 4/জিটা ওমেগা n সেটলিং টাইম, এই যে একটু আগে দেখালাম ওই যে 4/জিটা ওমেগা, তাহলে জিটার মান 0.7 ওমেগা 10 এখানে টিএস, সেই টিএস এখানে পাওয়া যায় 0.533। এরপরে টিআর, এখন টিআর বের করবো আমরা এই কার্ভ থেকে। এই কার্ভের জিটার মান হলো 0.75, জিটার মান 0.75, এই যে 0.75 এখান থেকে এটা বের করে ফেলতে পারবো 0.75 এই কার্ভ থেকে। 0.75 মানে এখানে এখানে না, 0.75 হলো এখানে, এখান থেকে 2.3 ধরো সামথিং। তাহলে 2.3 সামথিং আর রাইস টাইম ইন্টু এটা 2.3 হবে। তাহলে 2.3 যদি হয়, ডাব্লিউ ওমেগা এর মান 10, তাহলে 0.23 টিআর এত সেকেন্ড হবে, সেকেন্ড। তাহলে টিআর দেখা আছে, এই যে টিআর হলো 0.23 সেকেন্ড। তাহলে এইভাবে ফর্মুলা গুলো জানা থাকলে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম দেওয়া থাকলে সেকেন্ড অর্ডার সিস্টেম থেকে আমরা সবগুলো প্যারামিটার যে ভেরিয়েশন রেসপন্সের যে প্যারামিটার গুলো সেগুলো বের করে দিতে পারি, পিক টাইম, সেটেলিং টাইম, ওভারশুট এবং রাইস টাইম। এগুলো আমাদের মোটামুটি এগুলো সহজে আছে। এইগুলো তোমরা এর মধ্যে এইগুলোর কিছু এক্সাম্পল দেখবো পরে আছে মনে হয়। এই যে এক্সারসাইজ এখানে লাস্টের দিকে দেওয়া থাকবে, কোথায় এখানে আছে বা আগে, যেমন এই যে এখানে দেওয়া আছে জিটা বের করো, ওমেগা এন টিএস টিপি টিআর এখানে বের করো, ডিসক্রিট অ্যাসিস্ট্যান্ট। সেই এখান থেকে তুমি এগুলো বের করো, জিটা ওমেগা এন, এটা সেকেন্ড অর্ডার সিস্টেমের সাথে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে জিটা ওমেগা এন বের করে দেন টিএস টিপি টিআর পার্সেন্ট ওভারশুট বের করে দেবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হলো এখন এখানে একটা জিনিস আছে একটু আমাদের দেখতে হবে যে এগুলা কি জিনিস, হ্যাঁ এটা কি, তাহলে এখানে দেখো এখানে পোলের সাথে একটা পিক টাইম, সেটলিং টাইম এবং ওভারশুটের সাথে একটা রিলেশনশিপ পেয়ে গেছে সিস্টেম পোলের সাথে।
অর্থাৎ আমরা পোল, এই যে রিয়েল অ্যাক্সিস পোল এবং ইমাজিনারি অ্যাক্সিস পোল আমাদের তো দুইটাই থাকে এখানে, তাহলে এই যে পোল দেখো, কমপ্লেক্স প্লেনে পোল, আমরা যেহেতু আন্ডারড্যাম সিস্টেম, আন্ডারড্যাম সিস্টেমের পোল থাকে এরকম অবস্থাতে এখানে থাকে। তার মানে রিয়েল অ্যাক্সিসের একটা পার্ট থাকে, কমপ্লেক্স অ্যাক্সিসের একটা পার্ট থাকে, সেটা হলো কমপ্লেক্স এর পার্ট এটা, রিয়েল অ্যাক্সিসের পার্ট এটা, মানে যেটা ওমেগা, যে আমাদের সেই জেনারেলাইজ ইকুয়েশনের পোল, জেনারেলাইজ ইকুয়েশনের পোলটা হলো মানে যেটা ওমেগা এন, মানে যেটা ওমেগা এন প্লাস মাইনাস জে অফ ওমেগা এন ওমেগা এন স্কয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কয়ার, 1 মাইনাস জিটা স্কয়ার, এটা তাহলে এটার এই অংশটা রিয়েল পোল, আর এই অংশটা ইমাজিনারি প্লাস এদিকে মাইনাসটা হলো এখানে নিচে। তাহলে এটার পোল, মেইন পোলটার লোকেশন হলো এখানে প্লেনের মধ্যে, প্লেনের মধ্যে এখানে আর এখানে। এখানে দেখো এদিকে সিগমা ডি, এটাকে বলা হচ্ছে সিগমা ডি এই অংশটাকে, আর এই অংশটাকে বলা হচ্ছে ওমেগা ডি, ওমেগা ডি অর্থাৎ কমপ্লেক্স ইমাজিনারি ভ্যালুটা ওমেগা ডি, রিয়েল ভ্যালুটা হলো সিগমা ডি। তাহলে ওই যে টিপি, টিপি হলো পাই বাই ওমেগা এন স্কোয়ার 1 মাইনাস জিটা স্কোয়ার, এইটা হলো অ্যাকচুয়ালি ইমাজিনারি দিকে ওমেগা ডি, আর জিটা ওমেগা এন এটা হলো রিয়েল এক্সিস দিকে সিগমা ডি। তার মানে দেখো এই দুইটা ভ্যালুর উপর অ্যাকচুয়ালি, এই দুইটা ভ্যালু বাড়লে টিপি কমে যেতেছে, টিএস এ কমে যেতেছে, অর্থাৎ টিএস কমা মানে সেটলিং টাইম খুব দ্রুত হবে। তাহলে দেখো রিয়েল অ্যাক্সিসের পোলটা যদি যত বেশি দূরে হবে এই মানে অরিজিন থেকে, তত বলা হচ্ছে তত সেটলিং টাইম কম হবে, পিক টাইমও কমে যাবে। পিকটা আগে আগে হ্যাপেন, আগে আগে ঘটবে, অর্থাৎ এই যে পিক, এরকম পিক যেটা হচ্ছে এই যে স্টেডি স্টেট হলো এই পিকটা আরো আগে চলে আসবে, হম, অর্থাৎ আগে আগে ঘটবে। যদি আমাদের এই পোলটা যত দূরে যাবে এদিকে, এই পোলটা এদিকে যত দূরে যাবে, এটার জন্য এটার জন্য সেটেল তাড়াতাড়ি হবে, এই যে সেটেলমেন্টটা আগে হবে। আর এই উপরে ইমাজিনারি দিকে ভ্যালুটার জন্য এই পিকটা তো আগে আগে ঘটবে। তার মানে এই যে পোলের সাথে এটা হলো রিলেশনশিপ ওমেগা ডি আর হলো সিগমা ডি। হ্যাঁ, এখানে যে দেখানো হয়েছে দেখো ওভারশুটের সাথে দুইটা পোল এখানে, প্রথমে হলো এটা সিগমা ওয়ান একটা ভ্যালু, এখানে সিগমা টু একটা ভ্যালু। দেখো সিগমা ওয়ান লেস দেন সিগমা টু, সিগমা ওয়ান লেস দেন সিগমা টু, তার মানে টিএস কিন্তু টিএস ওয়ান টিএস টু চেয়ে বড়, অর্থাৎ টিএস টু টা ছোট হবে বিকজ সিগমা টু বড়, টিএস টু ছোট। তার মানে যে টিএস দেখো টিএস ওয়ান বাই পাই বাই ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে যত বড় হবে টাইম তত কমে যাবে। দ্যাট ইজ হলো টিএস টু গ্রেটার লেস দেন টিএস ওয়ান। একইভাবে এদিকে হলো ওমেগা ওয়ান, এটা ওমেগা টু, এইখানেও ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে পাই বাই ওমেগা ডি ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ওমেগা টু যত বেশি বড় হবে, হ্যাঁ, তার মানে আমাদের এই যে টিপি ওয়ান পিক টাইম তত কম হবে। তাহলে টিপি টু লেস দেন টিপি ওয়ান। আর এখানে ওভারশুট দেখো, ওভারশুট যখন আমাদের এই যত রিয়েল অ্যাক্সিসের দিকে থাকবে ওভারশুট তত কম, যত ইমাজিনারি অ্যাক্সিসে যাবে ওভারশুট, ইমাজিনারি অ্যাক্সিসের দিকে যত যাবে ওভারশুট তত বাড়বে, বিকজ আমরা জানি ইমাজিনারি অ্যাক্সিস হলো ফ্রিকোয়েন্সি অ্যাক্সিস না, ইমাজিনারি অ্যাক্সিসের দিকে গেলে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, এরকম ফ্রিকোয়েন্সি তৈরি হবে। আর রিয়েল অ্যাক্সিসের দিকে ফ্রিকোয়েন্সি কমতে থাকে, তার মানে জিটার মান এখানে ওয়ান, এইটাই বরাবর আছে জিটার মান ওয়ান হলে ক্রিটিক্যালি ড্যাম হয়, গ্রেটার দেন ওয়ান হলে হ্যাঁ ওভার ড্যাম হয়ে যাবে, দ্যাট ইজ এখানে ফ্রিকোয়েন্সি কমে যাবে। আর এদিকে যত যাবে, তার মানে এখানে তাহলে ওভারশুট কোথায় বেশি, ওভারশুট বেশি হবে যদি ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসের দিকে, হ্যাঁ ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসের দিকে সিস্টেম মুভ করে। তাহলে সেক্ষেত্রে এখানে ওএস টু ওএস ওয়ান হুইচ ওয়ান গেটার হবে, তাহলে ওএস ওয়ান লেস দেন হবে, ওএস ওয়ান লেস দেন ওএস টু, ওএস সাধারণত ওভারশুট এদিকে বেশি হবে ইমাজিনারি অ্যাক্সিসের দিকে, তাহলে ওএস ওয়ান অবশ্যই লেস দেন ওএস টু হবে। এই হলো আমাদের মোটামুটি এই মধ্যে কম্পারিজন উইথ রেসপেক্ট টু দ্য পোল। হ্যাঁ, আর এখানে আরো তিনটা কম্পারিজন আছে, এই তিনটা কম্পারিজন একটু আমরা দেখি পোলের সাথে। ধরো সিস্টেম পোল, এদিকে রিয়েল অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট, এখানে তিনটা ডিজাইন আছে, এক দুই তিন। একের এদিকে কনস্ট্যান্ট বাট ইমাজিনারি অ্যাক্সিস দিকে পোল
পোলের মানে পোল বাড়তেছে, বেশি বেড়ে নিচ্ছে আর কি। 1 2 3 একে যে পোল, 2 এ আরো বেশি পোল, 3 এ হলো আরো বেশি, অর্থাৎ দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার যত দূরে যাবে তত ফ্রিকোয়েন্সি, অত উপরের দিকে যাচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়বে। বাট যেহেতু এদিকে পোল কনস্ট্যান্ট, রিয়েল অ্যাক্সিসের দিকে কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমাদের ডিকেটা কনস্ট্যান্ট হবে। রিয়েল অ্যাক্সিসের, অর্থাৎ সিস্টেম ফাস্ট হবে না স্লো হবে, এটা ডিপেন্ড করবে আসলে রিয়েল অ্যাক্সিস ভ্যালু হবে। রিয়েল অ্যাক্সিসের ভ্যালু যেটা হলো আমরা বলি সিগমার উপর, সিগমা যত দূরে যাবে সিস্টেম তত ফাস্ট হবে, যত কাছে থাকবে অরিজিনের তত স্লো হবে, সিস্টেম স্লো হবে। ফাস্ট হবে যত দূরে যাবে, কিন্তু সেটা হচ্ছে না, সেটা কনস্ট্যান্ট। তার মানে সিস্টেম ফাস্ট স্লো, এটা তিনটা সিস্টেমে একই ধরনের রেসপন্স দেখাবে, বাট ফ্রিকোয়েন্সি বাড়বে। যত দূরে যাবে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এই যে ফ্রিকোয়েন্সি দেখো, 3 এর ফ্রিকোয়েন্সি, 2 এর ফ্রিকোয়েন্সি, 1 এর ফ্রিকোয়েন্সি, 1 এর ফ্রিকোয়েন্সি কম, 2 এর ফ্রিকোয়েন্সি বেশি, 3 এর ফ্রিকোয়েন্সি আরো বেশি, যেহেতু পোল দূরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে রেসপন্স কি এনভেলপ, জেনারেল এনভেলপ দ্য সেম, যেটা এনভেলপ তৈরি করছে এখানে এনভেলপ এদিক থেকে যদি আমরা একটা দিই, এই যে এনভেলপ, হ্যাঁ এই এনভেলপটা সেম, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বাড়তেছে, বাট রেসপন্স একই সময়ে স্টিডিও স্টেট একই সময়ে আসবে সব তিনটা সিস্টেমের স্টিডিও স্টেট একই সময়ে হবে। এখানে ট্রানজিয়েন্ট শেষ হবে একই সময়, ট্রানজিয়েন্ট শেষ হবে তিনটা সিস্টেম। বাট নিচেরটা দেখো, নিচেরটা আবার উল্টোটা করছে, ওইদিকে কনস্ট্যান্ট রাখছে ভার্টিক্যাল দিকে, ইমাজিনারি অ্যাক্সিসে কনস্ট্যান্ট, বাট রিয়েল অ্যাক্সিসে পোল দেখে দূরে সরে যাচ্ছে। দূরে সরে গেলে মানে তাড়াতাড়ি সেটেল হবে। তাহলে দেখো এক, যেভাবে সেটেলমেন্ট, 2 সেটেল কিন্তু একের আগে সেটেল হয়ে গেছে, 2 2 দূরে, আরো একটা যদি হতো 3 দিত ওরা, 3 আরো আগে সেটেল হতো। এখানে ফার্স্ট হবে, যত দূরে যাবে তত ফার্স্ট হবে। আবার 3 নাম্বারে দেখো, এখানে যেটা হচ্ছে যে দুদিকে সমপরিমাণ করে করে আগাচ্ছে, বাট দুদিকে যদি সমপরিমাণ আগায় এটা ওভারশুট সেম হবে, বাট স্পিড আস্তে আস্তে কমে যাবে, মানে স্পিড বাড়বে, অর্থাৎ রেসপন্স হাই হবে। যত দূরে যাবে রেসপন্স বেশি হবে, রেসপন্স যত দ্রুত হবে ফাস্ট হবে, আবার ফ্রিকোয়েন্সিও বাড়বে। তাহলে সেই যে দেখো, একের ফ্রিকোয়েন্সি যা, 2 এর ফ্রিকোয়েন্সি বেশি, 3 এর ফ্রিকোয়েন্সি আরো বেশি, বিকজ এটা দুদিকে চেঞ্জ হয়, দুদিকে চেঞ্জ, বাট ওভারশুট, ওভারশুট ওভারশুট কিন্তু একই রকম। এই যে ওভারশুট মানে যেটা হলো এভারেজ থেকে, ওই যে 1 থেকে আমরা বলছি সি ফাইনাল, যেটা সি ফাইনাল থেকে উপরের দিকে নিচে দিকে, এটা ওভারশুট কিন্তু এখান থেকে যতটুকু ওভারশুট, এই যে যতটুকু ততটুকু ওভারশুট। বাট পিক টাইম দেখো, পিক টাইম কমে যাচ্ছে আস্তে আস্তে, বিকজ অফ এটা ফ্রিকোয়েন্সি এক্সপোনেনশিয়াল ডিকেইং ফ্রিকোয়েন্সি, যেটা এক্স অ্যাক্সিস বরাবর সেটাও মুভ করতেছে। তাহলে পোলের উপর ডিপেন্ড করে আমরা এই যে রিলেশনশিপ, পিক টাইম, ওভারশুট, তারপর হলো এই যে সেটলিং টাইম, এগুলো হলো পোলের উপর তাদের যে রিলেশনশিপ। হ্যাঁ, ও একদিকে কনস্ট্যান্ট থাকলে অন্যদিকে যদি চেঞ্জ হয়, তাহলে তাদের রিলেশনশিপ কিরকম, সেই রিলেশনশিপ গুলো আমরা এখান থেকে, এইগুলো এক্সপ্লেনেশন অনেক সময় করতে হয়, বলতে পোল এরকম হলে কিরকম দেখাবে বা কি ধরনের রেসপন্স দেখাবে, সেগুলো অনেক সময় আসে আর কি, বেসড অন দা পোলের লোকেশন। তা এইটুকু হলো আমাদের এই সেকেন্ড অর্ডার আন্ডার ড্যাম সিস্টেমের এক্সপ্লেনেশন। এরপরে এখানে তার একটা মানে এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পল থেকে আমরা ওই যে যে পোলের উপর ডিপেন্ড করে এখানে কি হবে সেই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারি। এখানে দেখা যাচ্ছে প্রবলেম, যেমন ধরো given the plot shown in figure 4.2, find zeta omega and tp person of ts, অর্থাৎ জিটা ওমেগা এন। তো এইটা দেয়া আছে ফিগারে, এই ফিগারটা দেয়া থাকবে, তো এই ফিগার যদি দেয়া থাকে এখান থেকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা মিস করছি, যেটা হলো জিটা, এই যে জিটা কস্টিটা, এই ফিগার থেকে কস্টিটা বের করা যায়। কস্টিটা হলো, তোমরা নিজেরা বের করে, দিস ইজ জিওমেট্রি, পিথাগোরাসের থিওরেম দিয়ে, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, ভূমি বাই অতিভুজ, সিগমা ডি বাই ওমেগা এন, সিগমা ডি ডিভাইড বাই ওমেগা এন। হ্যাঁ, সিগমা ডি ডিভাইড বাই ওমেগা এন ইকুয়াল টু হলো কস থিটা। দিস কস থিটা ওইটা আমরা আগেই পড়ে আসছিলাম, যেটা রেশিও অফ এক্সপোনেনশিয়াল ডিকেইং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দিস ইজ দ্য ড্যাম্পিং রেশিও। এই ড্যাম্পিং রেশিও জিটা ইকুয়াল টু কস থিটা, আর এটা কস থিটা দিয়ে এক্সপ্রেস করা যায়, কস থিটা ইকুয়াল টু ওমেগা ডি ভূমি বাই ত্রিভুজ ওমেগা এন, এটা আবার জিটা ইকুয়াল টু জিটা, দ্যাট ইজ হলো ড্যাম্পিং রেশিও। তাহলে এই এখান থেকে আমরা ড্যাম্পিং রেশিও বের করতে পারি, ড্যাম্পিং রেশিও জিটা ইকুয়াল টু ভি বাই অতিভুজ, অর্থাৎ সিগমা ডি বাই ওমেগা এন। তাহলে ওমেগা এনটা হলো, এখান থেকে আমরা ইয়া করতে পারি, পিথাগোরান করে 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার করলে হলো পিথাগোরান করে ওমেগা এন চলে আসে। ওইখান থেকে তুমি ড্যাম্পিং রেশিও জিটা বের করতে পারো, ওমেগা এন অর্থাৎ সিগমা ডি বাই ওমেগা এন।
সিগমা ডি ডিভাইড বাই ওমেগা এন করে হতে পারে। তাহলে সিগমা ডি তো এখানে আছে 3 আর ওমেগা এন আমরা এখানে 7.616 রেখে জিটার মান দেখবা চলে আসবে 3.94। তাহলে এখানে জিটাও পাওয়া গেল, ওমেগা এন পাওয়া গেল, জিটাই পাওয়া গেল। এখন টিপি টিপি ওই যে ফর্মুলা 5 বাই ওমেগা ডি, একটু আগে আমরা দেখে আসলাম টিপি ইকুয়াল টু ওই যে 5 বাই ওমেগা ডি, আর হলো টিএস হলো 5 বাই সিগমা ডি। হুম, তাহলে সেক্ষেত্রে 5 বাই ওমেগা ডি, এটা 7, 5 বাই সিগমা ডি, 4 বাই 3, 4 বাই সিগমা ডি 3, আর হলো ওএস হলো আমাদের সেই ফর্মুলা, পার্সেন্ট ওভার সাথে সেই ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস জিটা পাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস জিটা স্কোয়ার 100 টু দি 26%। তাহলে এখান থেকে এই যে টিপি ওএস পার্সেন্ট টিএস এইগুলো আমরা এই যে কোনো প্লট দেওয়া থাকলে প্লট থেকেও বের করে নিতে পারি। তাহলে এটা হলো আমাদের এক্সাম্পল। এরপরে স্কিল অ্যাসেসমেন্ট যদি এটা থাকে, এটা ওই যে লাস্টের দিকে আমরা দেখছিলাম স্কিল অ্যাসেসমেন্ট, এই যে এটা, এটা নিজেরা করবা। কিভাবে করতে হয়, এখানে ইকুয়েশন দেওয়া আছে, এখানে প্লট দেওয়া নেই, এখানে প্লট দেওয়া ছিল, প্লট থেকে বের করা। আর পোল দেওয়া আছে, প্লটের মধ্যে পোল এখানে দেওয়া আছে। ইকুয়েশন ইকুয়েশন জেনারেলাইজ ইকুয়েশনের সাথে তোমরা ওমেগা এন স্কোয়ার যেটা সেটার সাথে এটা সিমিলার করবো আর কি। হ্যাঁ, এস স্কোয়ার প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস 2 জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার। ক্লাস নিচ্ছি বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে জানলাম আপনি তো এই চারটা গাড়ি, আপনার গাড়ি আছে এখন? ওদের তাহলে পার্সোনাল দিতে হবে। ঠিক আছে, খোদা হাফেজ। তো এই হলো আমাদের মোটামুটি এই পর্যন্ত। এরপরে আমাদের আর দুইটা ছোট টপিক আছে, যেটা সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল পোল, এটা ইজ ভেরি স্মল ওয়ান। এটা এখান থেকে আমরা বলে দিব, এটা এত এটা লাগবে না। সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল পোল, দ্যাট ইজ হলো সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল পোল মিনস হলো, ধর আমাদের সেকেন্ড অর্ডার ইকুয়েশন আছে তাই না, সেকেন্ড অর্ডার ইকুয়েশনের মধ্যে বলা হয়েছে যদি ইয়া হয়, সেকেন্ড অর্ডার ইকুয়েশনের মধ্যে সিস্টেম রেসপন্স আরেকটা পোল যদি দিয়ে দেওয়া হয়, তার মানে থার্ড অর্ডার সিস্টেম যদি হয়, তখন আমরা কিভাবে এই যে থার্ড অর্ডার, যেমন ধরো আমাদের সিস্টেম রেসপন্স নর্মালি আমরা যা পড়ে আসছি, এখানে দুইটা পোল ডমিন্যান্ট পোল সেকেন্ড অর্ডার আন্ডার সিস্টেম, আরেকটা অরিজিনে থাকে, তার সাথে যদি আরেকটা পোল রিয়েল এক্সিসে থাকে, তখন কি হবে, এই যে রিয়েল এক্সিসে দুইটা পোল আছে, ধরো রিয়েল এক্সিস এগুলো আছে, এটা হলো এটা হচ্ছে কেস 3 হলো সেকেন্ড অর্ডার, কেস 2 এবং কেস 1 এ হলো থার্ড অর্ডার। তার মানে থার্ড অর্ডার কেন হলো, এই যে পি3 দেখো, পি3 দুইটা পোল দেওয়া আছে, একটা একটু কাছাকাছি দেওয়া আছে আর একটা একটু দূরে দেওয়া আছে। হ্যাঁ, সেটাই এখানে দেখানো আছে, এই যে এটা এইটা হলো এই অংশটা হলো সেকেন্ড অর্ডার, এরপর আরেকটা পোল হলো ডি বাই এত পার্সিয়াল ফ্র্যাকশন দিয়ে দেখাইছে। এইটার এফেক্টটা কি হবে, এইটা যদি এই ধরনের যদি এক্সট্রা পোল থাকে, থার্ড অর্ডার সিস্টেম হয়, তাহলে থার্ড অর্ডার সিস্টেম আমরা তো আর থার্ড অর্ডার সিস্টেমের জন্য কোনো, এখানে যা ফর্মুলা গুলো দেখলাম টিপি টিএস টিআর এবং পার্সেন্ট ওয়াশিপ, এগুলো হলো সব সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য। যদি থার্ড অর্ডার সিস্টেম কখনো চলে আসে, তখন আমরা কিভাবে সেই টিপি টিএস, হ্যাঁ, পার্সেন্ট ওয়াশিপ বের করবো। তাহলে সেক্ষেত্রে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করা যায়, থার্ড অর্ডার পোল যদি হয়, ধরো এখানে থার্ড অর্ডার পোল, এখানে পি3 আছে, এখানে পি3 এই যে যেটা কেস 1 এর মধ্যে পি3 দেখা আছে, আর কেস 2 এর মধ্যে পি3 দেখা আছে একটু দূরে, কেস 1 এর পি3 টা একটু কাছে, কেস 1 এর পি3, আর এখানে কোনো পি3 নাই। তাহলে এটার জন্য রেসপন্স তোমরা যদি একটু খেয়াল করো, এটা কেস 3 এর জন্য রেসপন্সটা হলো এরকম, জাস্ট এক্স্যাক্টলি কেস 3 এর জন্য রেসপন্সটা এরকম হবে। এরকম কেস 3 এর জন্য। এখন কেস 3 এর জন্য এরকম যে যদি যদি পোল বলা হচ্ছে ধরো পি3 এখানে কাছাকাছি থাকে, ডমিনেন্ট পোল এই যে এখান থেকে যে আমাদের যে পোল সেটা কাছাকাছি পি3, তখন রেসপন্স হয় এখানে এই যে কেস 1 এরকম, এটা এটার সাথে মিলে না আসলে, অনেক ডিফারেন্স, এরকম রেসপন্স। কিন্তু যদি পি3টা একটু দূরে হয়, বেশ দূরে হয়, যদি তোমার অরিজিনাল পোল থেকে, মানে যেটা ডমিনেটিং পোল আমরা বলি, ডমিন্যান্ট পোল, যে কমপ্লেক্স পোল আমরা, সেখান থেকে যদি বেশ দূরে হয়, তখন কিন্তু এটা মোটামুটি বলা আছে এটা কাছাকাছি চলে আসে, এটার কাছাকাছি হয়, এই সেকেন্ড অর্ডার সিস্টেম থেকে মোটামুটি সেকেন্ড অর্ডার সিস্টেমকে ফলো করে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই পোলটা যদি যদি আমরা সেরকম সিস্টেম ডিজাইন করে থার্ড অর্ডার পাই সিস্টেম, আমরা পোলটাকে যদি দূরে সরাই দিতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই সিস্টেমটা সেকেন্ড অর্ডার
অ্যাপ্রক্সিমেশন হিসেবে আমাদের যে ফর্মুলাগুলো আমরা এখন এতক্ষণ ধরে কথা বলে আসছি, অ্যানালাইজ করে বের করে নিয়ে আসছি, সেই ফর্মুলাগুলো আমরা ইউটিলাইজ করতে পারবো। সেই ইউটিলাইজেশনের জন্য আমাদের কন্ডিশন হলো, রিকোয়ারমেন্ট হলো এই পোলটা থার্ড যেটা পোল, এই থার্ড পোলটা বেশ দূরে হতে হবে। এখন কত দূরে হতে হবে এটা কোয়ান্টিফাই করতে হবে। এটা বলা যায়, এটা রুল অফ থাম্ব আছে যে এটা 5 টাইমস, অর্থাৎ এইখানে যে রিয়েল ভ্যালু আছে, এই রিয়েল ভ্যালু থেকে 5 গুণ দূরে যদি থাকে ওই পোলটা, তখন সেক্ষেত্রে এটাকে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন করা হবে। অর্থাৎ ওই সিস্টেম সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। যেমন ধরো এখানে দেখা যাচ্ছে কেস ওয়ানে যে পোলটা আছে এইটার রেসপন্স এরকম, কেস 2 তে ওর রেসপন্স খুব কম, তার মানে সেটা ওই থার্ড অর্ডার সেকেন্ড অর্ডারে গিয়ে বেশি ডমিনেশন, মানে বেশি কন্ট্রিবিউট করে না, খুব কম কন্ট্রিবিউট করে না যদি পোল দূরে থাকে। এই জন্য এটার রুল অফ থাম্ব হলো 5 টাইমস, অর্থাৎ যে ডমিনেটিং পুল যেটা আছে কমপ্লেক্স পুল থেকে 5 গুণ দূরে থাকলে, 5 গুণ বা তার বেশি, 5 গুণ বা তার বেশি গ্রেটার দেন, ইকুয়াল টু গ্রেটার দেন যদি হয়, সেক্ষেত্রে যদি দূরে হয়, সেক্ষেত্রে আমরা ওই সিস্টেমটাকে সেকেন্ড অর্ডার সিস্টেম হিসেবে কনসিডার করতে পারি, সেকেন্ড অর্ডার সিস্টেম কনসিডার করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ওই হিসাবটা, আর যদি না হয় তখন সেক্ষেত্রে এটা বলবো হ্যাঁ এটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হবে না, সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন সম্ভব না। হ্যাঁ, এরকম সম্ভব না, তখন সেক্ষেত্রে সিমুলেশন করে দেখতে হবে কতটুকু ডিফারেন্স তৈরি হয়। হ্যাঁ, এই যে এখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবা যে ধরো তিনটা সিস্টেম দেওয়া আছে এখানে, T1 T2 T3। হ্যাঁ, এই T1 T2 T3 এর জন্য তিনটা সি বের করছে, C1 C2 C3 বের করছে। হ্যাঁ, C3 বের করছে, তাহলে T1 হলো ফুল পিওর সেকেন্ড অর্ডার সিস্টেম, আর T2 হলো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম এসে S+10, আর একটা সেকেন্ড অর্ডার সিস্টেম এসে তার সাথে S+3 একটা পোল নিছে, থার্ড অর্ডার পোল, তার মানে এই দুইটা হলো থার্ড অর্ডার সিস্টেম। তাহলে এই দুইটাকে সেকেন্ড অর্ডার সিস্টেম কনসিডার করা যাবে কিনা। দেখা গেছে T2টাকে সেকেন্ড অর্ডার সিস্টেমের সাথে এখানে যদি প্লট দেখো, এই যে প্লটের মধ্যে দেখা যাচ্ছে এটা ম্যাটল্যাব দিয়ে প্লট করলে, এটা C1 হলো আমাদের অরিজিনাল সেকেন্ড অর্ডার সিস্টেম, এই যে সেকেন্ড অর্ডার। C2টা হলো যেটা হলো S+10, অর্থাৎ এইখানে যে ডমিনেটিং পোল আছে, পোলটা এরকম তোমাদের পোল বের করতে হবে, ওরা এখানে দেখায়নি। ওই ম্যাটল্যাবে গিয়ে এই S² প্লাস অথবা তোমরা দিঘার সমীকরণ দিয়ে পোল বের করে ওই পোলের যেটা রিয়েল পার্ট আছে এটা কতক্ষণ দূরে আছে, এই যে S+10 আছে, দেখা যাচ্ছে এটা 5 টাইমস দূরে, 5 টাইমস দূরে বিটে দেখা যাচ্ছে এটা সেকেন্ড সিস্টেমের সাথে অ্যাপ্রক্সিমেশন হয়েছে। আর নিচেরটা থেকে S+3টা করে কাছাকাছি, অর্থাৎ ডমিনেটিং গুলো কাছে 5 টাইম হবে না, 5 টাইম না হওয়াতে এইটার রেসপন্সটা হলো এরকম, তার মানে এটা ইনভ্যালিড দেওয়া আছে। তাহলে ভ্যালিড হবে আমাদের এখানে T2 যে ইকুয়েশন বা সিস্টেম রেসপন্স, সেই T2 রেসপন্স তাহলে C2, এটা যেটা দেখাচ্ছে এটা সেকেন্ড অর্ডার সিস্টেমের ভ্যালিডিটি বোঝা যাচ্ছে, দ্যাট ইজ হলো যদি 5 টাইমস হয়। তাহলে এইটা হলো আমাদের সিস্টেম রেসপন্স উইথ এডিশনাল পোলস যদি অর্থাৎ থার্ড অর্ডার সিস্টেম হয়, সিস্টেম যদি থার্ড অর্ডার হয় আমাদের পরীক্ষাতে এই যে এইগুলো এইকে এইটার সাথে এই তিনটা কাজ দিতে হবে, আর যদি এক্সাম্পল হিসেবে আছে এগুলো দেখাতে হবে যে এক্সপ্লেনেশন দিয়ে বলতে হবে। হ্যাঁ, এক্সপ্লেনেশন দিয়ে বলতে হবে এই অবস্থা। তো এটা পোল বের করে পোলের সাথে এটা হিসাবটা করতে হবে যে 5 টাইমস আছে কিনা। তাহলে এরপরে এইটা হলো আমাদের সিস্টেমের এডিশনাল পোল। এইখানে ধরো একটা স্কিল অ্যাসেসমেন্ট আছে, এটা এই স্কিল অ্যাসেসমেন্টটা তোমরা করে দেখতে পারো। স্কিল অ্যাসেসমেন্ট যেটা হলো এটা সিস্টেম জিএস আছে ট্রান্সফার ফাংশন, আর এটা হলো জিএস আছে। তাই এই ট্রান্সফার ফাংশনটা এখান থেকে দেখো থার্ড অর্ডার 15 আছে, S+15 থার্ড পোলটা, আর থার্ড পোলটা একটা S+4, এর নিচে এখানে 15টা ভ্যালিড হবে আর 4টা ইনভ্যালিড হবে, সেটা জায়গায় সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ইজ ভ্যালিড, যেহেতু 5 টাইমস দূরে হবে এখানে পোল যদি বের করো দুইটা পোল, ওই পোল থেকে 5 টাইমস দূরে যদি হয়, আর নিচেরটা 5 টাইমস দূরে হবে না, কাছাকাছি, এটা হচ্ছে অনেক কাছে, নট লেস দেন 5 টাইমস, তাহলে সেক্ষেত্রে এটা ইজ নট সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, নট ভ্যালিড। তাহলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন যদি ভ্যালিড না হয়, তুমি যদি সেকেন্ড অর্ডারের সেই ফর্মুলা গুলো ইউজ করে এই যে এটা বের করো, এই বিভিন্ন টিএস টিপি পার্সেন্ট ওভার শুট, সেগুলো আসলে ভ্যালিড হবে না। তাহলে সেই ডিফারেন্স গুলো দেখাতে হবে, যেহেতু আমাদের থার্ড অর্ডারের জন্য কোনো ফর্মুলা আমাদের হাতে নাই, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার আমরা সেকেন্ড অর্ডার দিয়ে বের করবো, তারপরে এগুলা ডিফারেন্স গুলা বলে দিব যে এই ডিফারেন্স ম্যাটল্যাব দিয়ে সিমুলেশন করে দেখবো, দেখে বলে দিবে এই ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে থার্ড অর্ডার সিস্টেম হলে কিভাবে আমরা অ্যাপ্রক্সিমেশন করবো সেকেন্ড অর্ডারে, সেই জিনিসটা আমরা এখানে শিখলাম। অর্থাৎ থার্ড পোলটা 5 টাইমস দূরে যদি হয় আমাদের কমপ্লেক্স পোলের থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড বলবো, আর না হলে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন নট ভ্যালিড। আচ্ছা, এরপরে এখানে আমরা তো দেখে আসছি কোনো জিরো ছিল না উপরে,
এখন জিরো দিয়ে এখানে একটা দেখানো হয়েছে, ধরো যদি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম থাকে, এটা সিস্টেম রেসপন্স উইথ জিরোস, যদি জিরো থাকে, এই যে ধরো এটা সেকেন্ড অর্ডার এস প্লাস বি এস প্লাস সি, উপরে একটা জিরো দিয়ে দিচ্ছে। আমরা প্রথমেই পড়ে আসছিলাম জিরো থাকলে, অ্যাকচুয়ালি জিরো যদি থাকে, জিরো কিন্তু কন্ট্রিবিউট করে হলো কোফিসিয়েন্ট, জিরো সিস্টেম রেসপন্সে কন্ট্রিবিউট করে না, স্টেপ রেসপন্সে কন্ট্রিবিউট করে না। অর্থাৎ সিস্টেম হ্যালো, জিরো কন্ট্রিবিউট করে হলে সিস্টেম রেসপন্সে কন্ট্রিবিউট করে না, সে কোফিসিয়েন্টটা কন্ট্রিবিউট করে। তাহলে এখানে জিরো যদি থাকে কি হবে তাহলে, এখন জিরো যদি থাকে এখানে দেখো একটা সিএস, তার মানে আমাদের স্টেপ রেসপন্স হলো সিএস। তাহলে সিএস এর সাথে এস প্লাস যদি আমরা একটা জিরো অ্যাড করে দিই, যে এস প্লাস উপরে জিরো এস প্লাস, তাহলে সিএস এর এটা আমাদের আউটকাম সিএস যদি হয় এস, এস প্লাস বি এস প্লাস সি, তারপরে 1/s আসবে আর কি তার সাথে। তাহলে সেক্ষেত্রে আমাদের সিএস হলো এস প্লাস এ, তাহলে এখান থেকে সিএস এর সাথে এস, সিএস এর সাথে এ, এটা যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে দেখো এখানে দুইটা ফ্যাক্টর আসে। একটা সিএস এর সাথে হলো একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, আর সিএস এর সাথে একটা জিরো এস, অর্থাৎ অরিজিনে একটা জিরো আসতেছে। এটা এডিশনাল একটা কম্পাউন্ড, এটা এটা আমরা ডিফারেন্সিয়েটর বলি এটাকে, ডি বাই ডি, ডিটি ডিসি বাই ডিটি কে এটা যদি করি তখন আমাদের এস সি এস পাই আমরা, তাই না? একটু আগে দেখছিলাম ডিটি বাই ডিসি বাই ডিটি, ডিসি ডিভাইড বাই ডিটি, এটা হলো, এটা হলো এস সিএস, তাই না? সিএস। তাহলে দেখো এটা হলো ডিফারেন্সিয়েটিং টার্ম, টাইমের সাথে, তার মানে ডিফারেন্সিয়েটর এখানে, ডিফারেন্সিয়েটর অফেন অফেন একটা দিতে হবে, সিএস এর সাথে একটা অফেন দিতে হবে। তাহলে সেই সিএস এর আউটকাম, ওই যে সিএস এর মধ্যে যে সিগন্যালটা আসবে সেটা অফেনের ভিতর দিয়ে আসবে, অফেনের ভিতর দিয়ে আসবে মানে অপারেশনাল ডিভাইস তাকে এমপ্লিফাই করে দিবে। হ্যাঁ, তা এমপ্লিফাই করে দিবে। এখন এমপ্লিফাই করে দিলে যেটা হলো, এখন এই দুটার মধ্যে কোনটা ডমিন্যান্ট, কোনটা বড় হবে, এসিএস নাকি এসসিএস? তাহলে সেক্ষেত্রে এখান থেকে বোঝা যায়, এখানে একটা প্লট দিছে ওরা, এই প্লট দিয়ে দেখো, নো জিরো, নো জিরো মিনস হলো শুধু যে পিওর সেকেন্ড অর্ডার যদি হয় এই প্লটটা, ভিতর নিচের প্লটটা, আর যদি তার সাথে যদি একটা জিরো এস প্লাস 10 আসে, এস প্লাস 5 এস প্লাস 3, তিনটা দেখাচ্ছে। এস প্লাস 10 এর জন্য দেখা যাচ্ছে একদম নো জিরো যেটা পিওর সেকেন্ড অর্ডারের সাথে মিলে যায়, এস প্লাস 5 হলে আর একটু দূরে, এস প্লাস 3 হলে আরো দূরে চলে যাচ্ছে। এখানে এটা হাই ওভারশুট তৈরি করে, কিন্তু রেসপন্স দেখো সবগুলো রেসপন্স একই, রেসপন্স শেপের মধ্যে চেঞ্জ হচ্ছে না, মানে রেসপন্সের শেপে কোনো পরিবর্তন নাই, রেসপন্সের তোমার এখানে হলো স্কেলিং এ পরিবর্তন হচ্ছে, স্কেলিং দ্যাট ইজ হলে স্কেলিং পরিবর্তন হবে, এখানে শেপের পরিবর্তন। আমরা বলছি যে আমরা যে শুরুতেই বলছিলাম, যদি জিরো থাকে সিস্টেমের মধ্যে, সেই জিরো কন্ট্রিবিউট করে অনলি কোএফিসিয়েন্টে, হ্যাঁ, স্কেলিং এ বা গেইনে, সে কিন্তু সিস্টেম রেসপন্সে কোনো কন্ট্রিবিউশন করে না, কন্ট্রিবিউশন করে হলো পোল, সিস্টেম রেসপন্সের জন্য দায়ী হলো পোল, রেসপন্সিবল, পোল ইজ দ্য রেসপন্সিবল ফর সিস্টেম রেসপন্স, মানে ওয়েদার দ্য ফাস্ট অর স্লো অফ দ্য সিস্টেম, বাট শেপ, এখানে যেটা হলো যে শেপ একই রকম শেপ থাকবে, শেপটা জাস্ট হয়তো স্কেলিং বড় ছোট হবে, এটা হলো ওভারশুট হবে, এখানে ওভারশুট লেখা আছে। তাহলে এইখানে তুমি, আমরা যদি এই জিরোটা একটু দূরে চুজ করতে পারি, জিরো ভ্যালু এই যে 10 যদি হয়, যে সেটা সেটা আছে মোটামুটি নিয়ে কাছাকাছি, আর জিরো যদি একটু কাছাকাছি হয় অরিজিনের, সেই ডমিনেটিং পোলের কাছাকাছি হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে এটা এখানে ওভারশুট হবে, এটা ওভারশুট বিকজ অফ ওভারশুট হবে এটার জন্য যে এখানে ডিফারেন্সিয়েশন টার্ম আছে, ডিফারেন্সিয়েটর অর্থাৎ সিএস এর সিগন্যালটা ডিফারেন্সিয়েটর ভিতর দিয়ে আসবে, সে ওইটা, এটা যেহেতু ছোট এ, এটা ডমিনেটিং হবে না, ডমিনেটিং এটা হবে, তাহলে সেখানে ওভারশুট তৈরি হবে। তাহলে এইখানে যেটা আমরা বুঝলাম, সিস্টেম রেসপন্স জিরো, সেখানে অ্যাকচুয়ালি সিস্টেম রেসপন্স শেপ চেঞ্জ হয় না, বা সেখানে একটা ওভারশুট আসতে পারে বেসড অন দা মানে চুজিং অফ দা জিরো লোকেশন, জিরো লোকেশন যদি আমরা দূরে রাখতে পারি তাহলে সেক্ষেত্রে সেটা রেসপন্স কাছাকাছি হবে, আর জিরো রেসপন্স যদি কাছাকাছি হয়, জিরো মানে ভ্যালুটা ডমিনেটিং পোলের কাছাকাছি হয়, তাহলে এখানে একটা ওভারশুট তৈরি হবে, বাট রেসপন্স উইল রিমেইন সেম, হ্যাঁ, ইট উইল নট ইফেক্ট অন রেসপন্স শেপ অফ দ্য কার্ভ।
সিস্টেম রেসপন্সের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা হলো জিরো। এরপরে পোল জিরো, উপরে নিচে যদি তার অর্ডারে পোলও থাকে, জিরো থাকে, কাটাকাটি অনেক সময় করা যায়, কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এই সময় সিস্টেম সেকেন্ড অর্ডার হয়। ধরো উপরে একটা পোল আছে, নিচে একটা থার্ড অর্ডার আছে, উপরে একটা জিরো আছে, নিচে থার্ড অর্ডার পোল আছে। তাহলে দেখতে হবে ওই জিরোর সাথে পোলটাকে ক্যান্সেল আউট করা যায় কিনা। ক্যান্সেল আউট যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে এই ক্যান্সেল আউট করতে হবে, সেটাকে করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। এই এই যে ধরো এখানে ধরো এই একটা জিরো আছে, হ্যাঁ, এটা জিরো প্লাস ফোর, এস প্লাস 3.5 কাছাকাছি একটা পোল আছে। এটা কাটাকাটি যাবে কিনা, বা এটা যা কাটাকাটি যদি আমরা যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে সিস্টেম কিন্তু সেকেন্ড অর্ডার হয়ে যায়। অর্থাৎ দুইটা পোল থাকে শুধু। কিন্তু করা যাবে কিনা 3.S প্লাস 3.5 এর সাথে S+4 কাটা যাবে কিনা, এটা ডিপেন্ড করবে হলো এই এটার পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। যেমন আরেকটা আছে S+4 এর সাথে S+4.01। তাহলে এইটা অ্যাকচুয়ালি হবে কিনা, এই দুইটারই পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখতে হবে। প্রথমে C1S C2S, তাহলে C1S এর পার্শিয়াল ফ্র্যাকশন দেখে এরকম, C2S এর পার্শিয়াল ফ্র্যাকশন এরকম। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনের মধ্যে ওই তিনটা বাদ দাও, S+5 S+6S। এইটা দেখো ওই S+3.5 আমরা বলছিলাম কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি, বাট উপরে আছে ওয়ান। তাহলে এই ওয়ানের সাথে 3.5 এর কিন্তু একটা বড় ডিফারেন্স নাই, বাট কাছাকাছি। বাট দেখো পরেরটা তো দেখা আছে, এই যে আমাদের পরেরটা তো 4.01 যেটা, সেইগুলো 0.033 মাত্র, 0.033, এটা অনেক ছোট হয়ে গেছে। তার মানে এটাকে আমরা চাইলে এখান থেকে নেগলিজিবল ধরতে পারি। হ্যাঁ, রেসিডিউ অনেক ছোট, এটা নেগলিজিবল ধরতে পারি, এটা অ্যাপ্রক্সিমেট করা যায়। তার মানে 4.01, এটা 4.01 এর সাথে 4 কেটে দেওয়া যায়, এটা কাছাকাছি S+4 S+4.01। হুম, এটা কাটা যায়, এটা কাটা গেলে আসলে থাকে ওই সেকেন্ড অর্ডার সিস্টেম, সেকেন্ড অর্ডার হয়ে যায়। কিন্তু এখানে কাটা যাবে না, বিকজ এখানে 4+S+4 এর সাথে 3.S+3.5 কাটতে পারবে না, বিকজ এখানে যেটা পার্শিয়াল ফ্র্যাকশন করে লেখা আছে, এখানে যে টার্মটা পাওয়া যায় এখানে পয়েন্ট না, এটা ওয়ান পাওয়া যায়। তাহলে 3.5, এখানে একটা ওয়ান আছে, এটা ছোট হচ্ছে না, এটা আর ছোট হইতে হবে। তাহলে ছোট হতে হলে ওই আরো কাছাকাছি নিতে হবে, S+3.5 না করে এখানে 3.9 যদি করতাম, হয়তো এটা যদি 3.9 করতাম, 3.9 যদি নিতে পারতাম, তাহলে সেক্ষেত্রে S+4 এর সাথে আমরা কাটাকাটি করতে পারতাম, ওইটা এটা ছোট হয়ে যেত ওয়ান। দ্যাট ইজ হলো এখানে যদি এরকম অনেক সময় পোস্ট জিরো ক্যান্সেল আউট করা যায়, ক্যান্সেল আউট করে সিস্টেম সেকেন্ড অর্ডার করা যায়। তো এই হলো আমাদের মোটামুটি আর কি এখানে। ধরো এটার এক্সাম্পলটা যদি সম্ভব হয় দেখবো, এটার এখানে থিওরিটিক্যাল কিছু নাই, এটার এক্সাম্পলটা কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে ওরা দেখাইছে। এবার যে পোস্ট জিরো যদি থাকে উপরে নিচে, সেটাকে কিভাবে ক্যান্সেল আউট করা যায় সিস্টেম সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশনের জন্য। এই হলো আমাদের আজকের পড়া মোটামুটি এই চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাইকে চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। এবং দেখি আমি যদি ক্লাস করলে তখন আরেকবার রিভিউ করা যায় কিনা একটা ক্লাসে পুরো জিনিসটাকে, যেহেতু ফিজিক্যালি বোর্ডে আমি একটু দেখাই দিব করে করে কিভাবে কি হচ্ছে পদের সাথে রিলেশনশিপ, এই যে TPTS পার্সেন্ট ওভার শুট, একদম আমরা ওই 4.6 থেকে 4.4 আগেও সেকেন্ড অর্ডার সিস্টেম কিভাবে আসছে সেগুলো একটু দেখাই চেষ্টা করবো আমি যদি খুলে। এখন যেটা ইম্পর্টেন্ট ইস্যু হলো এখানে, এখানে আমরা একটা ক্লাস দিব এটার উপর। সেই ক্লাস টেস্টটা হবে, এত কিছু তো দিব না, প্রথম জাস্ট 4.2 পর্যন্ত চারটা টপিকের উপর আমরা একটা সিটি নিব। 4.2 যেটা ছিল আমাদের 4.1 ছিল ইন্ট্রোডাকশন, 4.2 তে ছিল 4.2 তে ছিল যে পোস্ট জিরো এন্ড সিস্টেম রেসপন্স। 4.3 তে ছিল প্রোফাইল দিয়েছে দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম। 4.4 এ ছিল দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম ইন্ট্রোডাকশন। 4.5 এ ছিল দ্য জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম। এই চারটা টপিক। অর্থাৎ 4.2 হলো পোস্ট জিরো এন্ড সিস্টেম রেসপন্স, 4.3 হলো দ্য ফার্স্ট অর্ডার সিস্টেম, 4.4 হলো দ্য সেকেন্ড অর্ডার সিস্টেম ইন্ট্রোডাকশন, দ্য 4.5 হলো জেনারেল সেকেন্ড অর্ডার সিস্টেম। এইটা হলো কুইজ টু। কুইজ টু তে এইটা থাকবে। এটা কি এতক্ষণ পরে আসছে আমিনুল ইসলাম ইমন। হ্যাঁ, কুইজ টু তে এটা থাকবে, আগামী সপ্তাহে হবে, শেষের দিকে নিব আমরা কুইজ টু। আগে থেকে বলছি এখানে সিআর যদি থাকো দুইটা সেকশনেরই বি এবং সি, তোমরা একটু গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে দিবা। কুইজ টু
on control system will be held next week at the last দিকে ওটা ডেটটা আমরা উল্লেখ বলবো, but the topic will be these four topics of the chapter 4, 4.2, 4.3, 4.4, 4.5 এই চারটা টপিকের উপর কুইজ 2 হবে। এটা তোমরা লিখে রাখো, ওই যে শেয়ার ডি সেকশন শেয়ার কে? হ্যাঁ, ডি সেকশনের স্যার শেয়ার গৌরব আর স্যার সৈকত। গৌরব কোথায়? সৈকত গৌরব যেই থাকো, এই যে এটা নোটিস দিবা, কুইজ 2 on control system. The syllabus will be topic 4.2 থেকে 4.4, 4.2, 3, 4, 5 এই চারটা টপিক। তো আমাদের এটার উপর হবে। আর ডি সেকশনে কি আছে? ডি সেকশনে শেয়ার ওই যে নির্জর নাকি নির্জর মনে হয়। আসো, হ্যালো, ডি সেকশন ডিসেকশনের চেয়ার কে আছে? নাফিস নাফিস আছে? নাফিস ইয়া দিবা, হ্যাঁ। তাহলে এইটুকু আমরা তারপরে আবার এগুলো একটু রিভিউ করব সব। তো আমি মোটামুটি চ্যাপ্টারটা শেষ করলাম, সবাই বাসায় এর মধ্যে 3-4 দিন সময় আছে, একটু যদি আগামী শনিবার পর্যন্ত, শুক্রবার পর্যন্ত 2-3 দিন যা আছে একটু রিভিউ করবা। আর 4.2 থেকে 4.5 পর্যন্ত একটু ভালো করে এগুলো। এখানে থিওরিটিক্যাল বেশি কিছু নাই, ওখানে থিওরি পোল জিরো ড্যাম্পিং রেশিও এই 2-3টা সংখ্যা আছে, আর ম্যাক্সিমাম হলো ম্যাথমেটিক্যাল টাইপের। হ্যাঁ, ম্যাথমেটিক্স ছোট ছোট অঙ্ক, ওই যে বিভিন্ন ফর্মুলা দিয়ে এই করতে হবে। আর যে রেসপন্স গুলা দেখতে হবে, রেসপন্স ড্যাম্পিং রেশিওর সাথে রেসপন্সের কি সম্পর্ক, ড্যাম্পিং রেশিও 0 হলে রেসপন্স কি, আনড্যাম্প। হ্যাঁ, ওইখানে আমরা দেখছিলাম 4.3-তে বিভিন্ন রেসপন্স বিভিন্ন ভ্যালুর উপর। এদের বিশেষ করে ড্যাম্পিং রেশিও রিলেটেড এগুলো দেখবা। ড্যাম্পিং রেশিও ওই যে যেটা 4.5 এর মধ্যে আছে, natural frequency and damping ratio. The damping ratio is the ratio of ratio between the exponential decay frequency to the natural frequency. ওই ড্যাম্পিং রেশিও ড্যাম্পিং রেশিও কত বেড়ের জন্য কি রেসপন্স, সেই জিনিসগুলো দেখবা। আর ড্যাম্পিং রেশিওর সংজ্ঞাটা দেখবে, ডেফিনিশনটা যেটা বলে দিলাম, রেশিও অফ এক্সপোনেনশিয়াল ডিকে ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর পোল জিরো সংজ্ঞা, পোল জিরো আমরা তো সংজ্ঞা লিখে দিচ্ছি ক্লাসে, ওগুলো দেখো। এখানে থিওরিটিক্যাল এরকম বেশি নাই, ম্যাথমেটিক্যাল বা ম্যাথ টাইপের মানে প্রবলেম। তো ফাইনাল পরীক্ষা মানে মিডটার্মও এরকম হবে। আর এই যে এখানে কুইজের মধ্যে মোটামুটি এরকমই ম্যাথ গুলো বেশি ভালো করে দেখবা, এক্সাম্পল স্কিল আসছে মানে। তো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? আমাদের একটা অ্যাটেন্ডেন্স নিব এর পরে, যদি কোয়েশ্চেন না থাকে উইল টেক অ্যাটেন্ডেন্স আফটার দ্যাট। ওই দুইটা সেকশনে নিব, প্রথমে আমি বি সেকশনের অ্যাটেন্ডেন্সটা নিই, দেন বি সেকশনের অ্যাটেন্ডেন্স নিব। এটা তো ওপেন হচ্ছে না। তো সবাই অ্যাটেন্ডেন্সের জন্য রেডি হন। স্ক্রিন বি সেকশন না, আগে বি সেকশনে নিই। ওয়ান জিরো ওয়ান ফাইভ আছে, 1015 বি সেকশন। সেলিম? Yes, sir. 1015, sir. Yes, sir. 1646 221 1646 Yes, sir. 221 এর 1654। Yes, sir. তারপরে 232 এর 129 138 Present, sir. 174 Yes, sir. 177 Yes, sir. 204 Yes, sir. 205 206 Yes, sir. 207 Yes, sir. 209